হ্যালো স্টুডেন্টস, ক্লাস 11 ইউনিট 5 অর্থাৎ পদার্থের গ্যাসীয় অবস্থার মধ্যে আমরা লাস্ট ভিডিওতে ডাল্টনের আংশিক চাপ সূত্র পড়েছিলাম। আজকের টপিক হচ্ছে আমাদের গ্রাহামের গ্যাস ব্যাপন সূত্র। তবে এই ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে আমি একটা রিকোয়েস্ট করব যে তোমরা যারা আমার চ্যানেলে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে প্লিজ আমার ভিডিওগুলো দেখার পরে লাইক করো এবং অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো। তোমরা যত বেশি সোশ্যাল মিডিয়াতে আমার ভিডিওগুলো শেয়ার করবে তত আমার চ্যানেলের দর্শক আরও বাড়বে, অর্থাৎ তত বেশি ছেলেমেয়েদের কাছে আমার ভিডিওগুলো পৌঁছে যাবে এবং আমার পরিশ্রমটা সার্থক হবে। সুতরাং তোমাদের সকলের কাছে আমার আবেদন যে তোমরা প্লিজ আমার ভিডিওগুলো দেখে লাইক করো এবং অবশ্যই শেয়ার করো। তো দেখো, গ্রাহামের সূত্র বলার আগে আমাকে গ্যাসের ব্যাপন কী সেই জিনিসটা একটু বলতে হবে। এই ছবিটার সঙ্গে আমরা সকলেই পরিচিত, ইতিমধ্যে আমি বেশ কিছু প্রবলেমও সলভ করিয়েছি। এবার দেখো, দুটো পাত্র আছে, দুজনেরই আয়তন হচ্ছে VmL করে, একই উষ্ণতায় রাখা আছে, ঠিক আছে, টেম্পারেচার কনস্ট্যান্ট। দুটো ভালভকেই একই উষ্ণতায় রাখা আছে, এদের মাঝখানে একটা স্টপ কক আছে। এখানে 5 atm প্রেসারে অক্সিজেন, এখানে 10 atm প্রেসারে নাইট্রোজেন আছে। এবার যদি আমি স্টপ ককটা খুলে দিই তাহলে কী হবে? স্টপ কক খোলার পরে কী ঘটবে? দুটো গ্যাস পরস্পরের সঙ্গে মিশে যাবে এবং দুটো গ্যাসই অক্সিজেন নাইট্রোজেন দুজনেই টোটাল ভলিউমটা দখল করবে, অর্থাৎ V+V। মানে আমরা বলবো যে অক্সিজেন এবং নাইট্রোজেন দুটো গ্যাসেরই এখন ভলিউম হয়ে যাবে, এখন ভলিউম অফ অক্সিজেন হয়ে যাবে 2V আর ভলিউম অফ নাইট্রোজেনও হয়ে যাবে 2V। ন্যাচারালি টেম্পারেচার কনস্ট্যান্ট, যেই প্রত্যেকটা গ্যাসের ভলিউম বেড়ে গেল, এইবার প্রত্যেকটা গ্যাসের প্রেশার অর্ধেক হয়ে যাবে, কারণ PV = কনস্ট্যান্ট। এবং সবথেকে বড় কথা হচ্ছে যে এই পাত্রে, মানে বাঁ দিকের পাত্রেও এখন অক্সিজেন প্লাস নাইট্রোজেন দুজনেই থাকবে, আর ডান দিকের পাত্রেও অক্সিজেন এবং নাইট্রোজেন দুজনেই থাকবে। এবং এই পাত্রে অক্সিজেনের প্রেশার হবে, আগে ছিল 5, এখন কমে যাবে, হাফ হয়ে গেল। এবং নাইট্রোজেনের হবে 10 ছিল, হাফ হয়ে গেল। আর এই পাত্রেও একই জিনিস হবে, ঠিক আছে। যতক্ষণ এই মিক্সিংটা ততক্ষণই চলবে যতক্ষণ না পর্যন্ত দুজনেরই প্রেশার ড্রপ করে 2.5 এবং 5 হয়ে যায়। তাহলে এই যে স্টপ ককটা জাস্ট আমরা খুললাম, আর কিছু করতে হয়নি। গ্যাসগুলো পরস্পরের সঙ্গে আমরা বলি স্বতঃস্ফূর্তভাবে, স্পন্টেনিয়াসলি পরস্পরের সাথে মিশে গেছে, বাইরে থেকে আর কোনো ফোর্স অ্যাপ্লাই করতে হয়নি। তাহলে এই যে দুটো গ্যাসের পরস্পরের, দুটো বা তার বেশি গ্যাসের পরস্পরের সঙ্গে এই যে ইন্টারমিক্সিং হয়ে যাওয়া উইদাউট এনি এক্সটার্নাল ফোর্স বা উইদাউট এনি এক্সটার্নাল প্রেশার, স্বতঃস্ফূর্ত এই যে মিশ্রণটা, এটাকেই বলা হয় গ্যাসের ব্যাপন। আমরা এর এক্সাম্পল প্রত্যেক দিনই দেখি। খুব সহজ যে এক্সাম্পলটা বলা হয় সেটা হচ্ছে যে ঘরের একটা কোনায় যদি ধূপকাঠি জ্বালানো হয় বা পারফিউম স্প্রে করা হয়, তাহলে খানিক বাদে সেটা ঘরের সর্বত্র ছড়িয়ে পড়ে, কারণ ব্যাপনের মাধ্যমে গ্যাসের অণুগুলো সব জায়গায় ছড়িয়ে পড়ছে এবং স্বতঃস্ফূর্তভাবে ছড়িয়ে পড়ছে। এবং মোস্ট ইম্পর্টেন্টলি ফাইনালি একটা হোমোজিনিয়াস মিক্সচার তৈরি হয়, বা একটা কী বলবো, সমসত্ব একটা মিশ্রণ তৈরি হয়। অর্থাৎ ওই যে যেখান থেকে গ্যাসটা ব্যাপিত হওয়া শুরু হচ্ছে, সোর্স থেকে, গ্যাসটা পাত্রের যতটা আয়তন থাকবে সর্বত্র সমানভাবে ছড়িয়ে পড়বে। সমানভাবে ছড়িয়ে পড়বে মানে সর্বত্র তার রেশিও অন্য গ্যাসের সঙ্গে, সেই রেশিওটা মানে মোল রেশিওটা সেটা একই রকম থাকবে। তো এই যে সমসত্ব মিশ্রণটা তৈরি হলো, এই মিশ্রণ তৈরি হওয়ার যে প্রসেসটা, অর্থাৎ এই যে স্বতঃস্ফূর্ত মিশ্রণটা মিশে যাওয়ার যে ঘটনাটা, সেটা হচ্ছে গ্যাসের ব্যাপন। এখন ব্যাপন বা ডিফিউশন, ব্যাপন মানে ডিফিউশন, এর সঙ্গে সঙ্গে আরও একটা টার্ম উঠে আসে, সেটা হচ্ছে ইফিউশন। ইফিউশনকে বাংলাতে বলা হয় ছিদ্র ব্যাপন, ঠিক আছে। ইফিউশন বোঝানোর সবথেকে সোজা উপায় হচ্ছে, ধরা যাক সাইকেল সবাই জানে, সাইকেলের চাকার মধ্যে যে টিউবটা থাকে, সাইকেল কোনোভাবে ধরো লিক করলো, সাইকেলের টিউব লিক করলে কি হবে? ভেতরের যে গ্যাসটা আবদ্ধ অবস্থায় আছে, বাতাসটা, সেটা খুব ধীরে ধীরে ওই সূক্ষ্ম ছিদ্রের মাধ্যমে বাইরে বেরোতে থাকবে। আর যদি সাইকেলের চাকা হঠাৎ করে বার্স্ট করে, তাহলে টিউবটা ফেটে যাবে, তখন একটা অনেক বড় জায়গা থেকে বাইরে বেরোবে গ্যাসটা। এরকমও হতে পারে যখন অনেক বড় পরিমাণে ফাটলটা ধরলো, মানে বার্স্ট করলো যখন, তখন বিষয়টা এত তাড়াতাড়ি ঘটে, এত ফাস্ট ঘটে যে গ্যাস আসলে ভেতর থেকে তো বাইরে বেরোই, বাইরে থেকেও হয়তো ভেতরে যায়। তো সেকেন্ড যে কেসটা, টায়ার বা টিউবের বার্স্ট হয়ে যাওয়াটা, সেইটা হচ্ছে ব্যাপন, ডিফিউশন। আর ইফিউশনে কি হয়? ইফিউশন হচ্ছে আমরা বলতে পারি একমুখী ব্যাপন। প্রথম কথা, ডিরেকশন একই দিকে থাকবে, ঠিক আছে।
সাইকেলের চাকার এটা যদি টিউব হয়, টিউব তো আর এরকমভাবে আঁকা যাবে না, এটা বদ্ধ পাত্র ধরা যাক। এই বদ্ধ পাত্রে গ্যাস আছে, এই বদ্ধ পাত্রে একটা গ্যাস রাখা আছে বা গ্যাসের মিক্সচার রাখা আছে। সাপোজ এর চাপ হচ্ছে ভেতরে 5 ATM। এখন যদি এখান থেকে একটা ছোট একটা ছিদ্র করা হয়, তাহলে দেখা যাবে যে গ্যাসটা এখান থেকে বাইরে বেরোচ্ছে, এই ছিদ্র দিয়ে গ্যাস বাইরে বেরোচ্ছে, কিন্তু ওই ছিদ্র দিয়ে বাইরে থেকে কোনো গ্যাস ভেতরে আসতে পারবে না। কেন পারবে না? আমরা ধরে নিচ্ছি এই পাত্রটাকে আমরা এমনি বাড়িতে কোনো জায়গায় রেখেছি, তার মানে বাইরের প্রেশার কত? 1 ATM। তো সবসময় বেশি চাপ থেকে কম চাপযুক্ত জায়গাতেই গ্যাসের ব্যাপন হবে। এখন যেহেতু একটা ছিদ্রের মাধ্যমে ব্যাপনটা হচ্ছে এবং একটাই ডাইরেকশনে যাচ্ছে, এইটাকে আমরা বলি ছিদ্র ব্যাপন বা ইফিউশন। তাহলে ইফিউশন এবং ডিফিউশন বেসিক্যালি একই জিনিস, অনেকগুলো গ্যাসের একসঙ্গে মিশে যাওয়ার ঘটনা এবং মিশে গিয়ে সমসত্ব মিশ্রণ তৈরি করার ঘটনা, কিন্তু ঘটনাটা ঘটার প্রক্রিয়াটা একটু আলাদা। এখানে কেবলমাত্র ডাইরেকশনটা হচ্ছে ভেতর থেকে বাইরের দিকে, বাইরে থেকে ভেতরে কোনো গ্যাস আসতে পারবে না। এবার এটা কেন হচ্ছে? কারণ ভেতরে প্রেশার বেশি, বাইরে প্রেশার কম, তাই জন্য এই প্রেশার ডিফারেন্সের জন্য বাইরে যাচ্ছে গ্যাস। এবং আমরা বলতে পারি এটাকে যে এটা একটা ফোর্সড ডিফিউশন, অনেক সময় বলা হয় ফোর্সড, মানে একটা ভেতরে যেহেতু গ্যাসের প্রেশারটা বেশি, তা প্রেশার রিলিজ করার জন্য গ্যাসটা বাইরে যাচ্ছে। এখন এরকমও আরেকটা ব্যাখ্যা এর পেছনে দেওয়া যায় যে ধরা যাক এই পাত্রটা এমনই একটা পাত্র যে এখানে এই পাত্রটা ধরো আরও বড় লম্বা একটা পাত্র, আর অ্যাকচুয়ালি যেটাকে আমরা এতক্ষণ বাউন্ডারি ভাবছিলাম, এই বাউন্ডারিটা এইটা ধরা যাক আসলে একটা এটা পিস্টন, ঠিক আছে? এটা একটা পিস্টন, ইনজেকশনের সিরিঞ্জ কল্পনা করো এরকম। এখন গ্যাস এখান থেকে বাইরে বেরোচ্ছে, এই অবস্থায় যদি পিস্টনটাকে আমরা ঠেলে ভেতরে নিয়ে যাই, পিস্টনকে যদি ঠেলে ভেতরে নিয়ে যাই, তাহলে পিস্টন যদি এরকম একটা জায়গাতে চলে আসে, তাহলে এই অবস্থায় পাত্রের আয়তন মানে গ্যাসের আয়তন কমে গেল। আয়তন কমে গেল মানে চাপ এখন 5 ATM থেকে আরও বেড়ে গেছে। দেখা যায় বাস্তবে যে যদি পিস্টনকে ভেতরে ঠেলা হয়, তাহলে এই যে ফ্লোটা, রেট অফ ইফিউশন, এটা আরও বেড়ে গেছে। সুতরাং ভেতরের প্রেশার এবং বাইরের প্রেশারের ডিফারেন্সটা যত বেশি হবে, ইফিউশনের রেট তত বাড়বে। তাহলে সংজ্ঞা দুটো লেখো। 2 বা তার বেশি গ্যাসের স্বতঃস্ফূর্তভাবে পরস্পরের সাথে মিশে গিয়ে সমসত্ব মিশ্রণ তৈরি করার ঘটনাকে ব্যাপন বা ডিফিউশন বলে। আর ইফিউশনের ক্ষেত্রে আবদ্ধ পাত্রে উচ্চ চাপে রাখা গ্যাস যদি সূক্ষ্ম ছিদ্রের মধ্য দিয়ে পাত্রের বাইরের নিম্নচাপযুক্ত অঞ্চলে প্রবাহিত হয়, ঠিক আছে? পাত্রের ভেতরে রাখা গ্যাস যেটা হচ্ছে উচ্চ চাপে আছে, পাত্রের দেওয়ালের ছিদ্র দিয়ে কোথায় বেরোবে? বাইরে। সেখানে চাপটা হচ্ছে কম, বা সেখানে চাপ নেই, শূন্যস্থানে, বায়ু শূন্যস্থানে যদি যায়, তাহলে সেই যে ঘটনা সেটাকে বলবো ছিদ্র ব্যাপন বা ইফিউশন। আচ্ছা, এবার গ্রাহামের সূত্র বলার আগে ব্যাপনের হার বা রেট অফ ডিফিউশন বা রেট অফ ইফিউশন এইটা কাকে বলে জানতে হবে, কারণ গ্রাহামের সূত্রটা সেই সংক্রান্ত, ব্যাপনের হার সংক্রান্ত। এবার কোনো কিছুর হার মানে কি? একক সময়ে কতটা পরিবর্তন হচ্ছে। তাহলে গ্যাসের ব্যাপনের হার মানে একক সময়ে কতটা গ্যাস ব্যাপিত হচ্ছে সেটা, মানে কতটা গ্যাস এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাচ্ছে। যদি আমি ছিদ্র ব্যাপনের কথা ভাবি, তাহলে এই যে আমি একটা পাত্র নিয়েছিলাম, যে পাত্রের মধ্যে গ্যাস ছিল, এই পাত্রের মধ্যে সাপোজ একটা গ্যাস আছে, তাহলে এই গ্যাসটার একটা নির্দিষ্ট চাপ আছে, এই গ্যাসটার একটা সার্টেন মোল সংখ্যা আছে এর ভেতরে, এবং এই পাত্রের যে আয়তন, সেই আয়তনটা হচ্ছে গ্যাসের আয়তন। এবার যদি এখানে ছোট ছিদ্র করা হয় এবং এই ছিদ্র দিয়ে যদি গ্যাস বাইরে বেরোতে থাকে, ঠিক আছে, তাহলে প্রতি একক সময়ে কত পরিমাণ গ্যাস বাইরে বেরোচ্ছে সেটাই হচ্ছে ব্যাপনের হার। তো এইটা আমরা মাপবো কী দিয়ে? ধরা যাক আমি প্রথমে এরকম ভাবছি একটা সিচুয়েশন যে পাত্রের আয়তন ধরা যাক 10 লিটার, তাহলে ভেতরে 10 লিটার গ্যাস আছে। এবার পুরো গ্যাসটা বাইরে বেরিয়ে চলে গেল, হতেই পারে, কারণ ভেতরে প্রেশার বেশি, বাইরে প্রেশার কম, ছিদ্র ব্যাপিত হচ্ছে। তো যখন ব্যাপন হয়ে গেল, আমি দেখলাম যে পুরো 10 লিটার গ্যাস ব্যাপিত হতে 5 মিনিট সময় লাগলো। তাহলে প্রতি একক সময় 5 মিনিটে 10 লিটার, তাহলে প্রতি একক 1 মিনিট হতে পারে, 1 সেকেন্ড হতে পারে, সেটা পরের কথা, কিন্তু প্রতি একক সময় কত আয়তনের গ্যাস বাইরে বেরোলো, এটা হতে পারে গ্যাসের ব্যাপনের হারকে প্রকাশ করার একটা পথ। তাহলে আমরা এরকম লিখব যে 1 নম্বর হচ্ছে প্রতি একক সময়ে যত
আয়তনের গ্যাস ছিদ্র ব্যাপিত। এখন এই ছিদ্র ব্যাপিত জায়গায় তোমরা শুধুমাত্র ব্যাপিতও লিখতে পারো, ঠিক আছে? ভলিউম অফ গ্যাস ডিফিউজড বা ইফিউজড অ্যাট ইউনিট টাইম। তাহলে সেটাকে আমরা V/T দিয়ে প্রকাশ করব, V/T। আচ্ছা, আমরা আরেকটা জিনিস লিখি এখানে, V/T শুধু শুধু না লিখে দিয়ে, যে R = V/T, ঠিক আছে? যেখানে R হচ্ছে ব্যাপনের হার বা রেট, তো রেটটাকে আমরা R দিয়েই প্রকাশ করব। 2 নম্বর হচ্ছে একটা সার্টেন ভলিউম অফ গ্যাস বাইরে বেরোচ্ছে, মানে আসলে কি বেরোচ্ছে? গ্যাসের অণুগুলো বাইরে বেরোচ্ছে, তো মানে গ্যাসের একটা নির্দিষ্ট মোল সংখ্যা বাইরে বেরিয়ে চলে যাচ্ছে। তাহলে যেমন আমরা বলছি যে প্রতি একক সময়ে কত আয়তনের গ্যাস বেরোচ্ছে, তেমনি প্রতি একক সময়ে কত মোল গ্যাস বাইরে বেরোচ্ছে সেটা হচ্ছে ব্যাপনের হার। তাহলে R = N/T, ঠিক আছে? আমাদের সাধারণত টেক্সট বইগুলোতে শুধু R = V/T এই অবধি থাকে, কিন্তু তারপরে আমরা এক্সটেন্ড করছি কারণ এগুলো আমাদের দরকার লাগবে। একই রকমভাবে দেখো প্রতি একক সময়। এবার একটা সিচুয়েশন তুমি ভাবো, এখান থেকে গ্যাসগুলো বেরোচ্ছে, তো বেরিয়ে এরকম ধরো এখান থেকে বেরোচ্ছে, আমি এখান থেকে কাউন্ট করা শুরু করছি, এরকম একটা লম্বা একটা নল আছে। আমরা বলি যে একটা লম্বা নল, সেই নলের হচ্ছে কি বলবো, ক্রস সেকশন, মানে এই ক্ষেত্রফলটা এটা ফিক্সড। মানে নলটা কোথাও সরু কোথাও মোটা, যেমন আঁকতে গিয়ে গন্ডগোল হয়ে গেছে ওরকম না, ইউনিফর্ম ক্রস সেকশন। এবার গ্যাসটা এখান থেকে বেরোচ্ছে। এটা মনে করে দেখো যে ধরো যাক ঘরের এই কোণাতে আমি একটা ধূপকাঠি জ্বালিয়েছি, বা একটা পারফিউম বা একটা ডিও এখানে আমি বাতাসে মিশিয়েছি। এবার সেইটা এই ঘরের এই কোণা থেকে অপোজিট কোণায় যাবে। এবার যেতে গিয়ে দেখা যাচ্ছে যে কোনো একটা গ্যাস এখান থেকে ঘরের মাঝ বরাবর গিয়ে ওর ব্যাপন আর হচ্ছে না, বন্ধ হয়ে গেছে। কিন্তু আর একটা গ্যাস সে এখান থেকে একদম শেষ পর্যন্ত পৌঁছে গেল, শেষ মাথায় যে দাঁড়িয়ে আছে সে দুটো পারফিউমের মধ্যে একটা পারফিউমের গন্ধ পাচ্ছে। তার মানে কোনো একটা গ্যাস কম পরিমাণ ডিস্টেন্স ট্রাভেল করেছে। তাহলে এইটার রেসপেক্টও আমরা গ্যাসের ব্যাপনের হার মাপতে পারি। যে গ্যাসটা এখান থেকে মানে ঘরের এই প্রান্ত থেকে ওই প্রান্তে খুব দ্রুত চলে যাবে, আমরা বলবো তার ব্যাপনের হার বেশি, তার রেট অফ ডিফিউশন বেশি। তাহলে এবার যদি ধরা যাক এই হচ্ছে লেংথ, যদি L হয়, ধরা যাক ও এই L ডিস্টেন্স কভার করতে T সময় নিয়েছে, তাহলে একক সময়ও কতটা গেছে, L/T। সেটাই হচ্ছে রেট অফ ডিফিউশনের মানে প্রকাশ করার আরেকটা পথ। তাহলে আমরা কী লিখব, প্রতি একক সময়ে একটি সমান প্রস্থচ্ছেদ বিশিষ্ট নলের যতটা দৈর্ঘ্যে কোনো গ্যাস গমন করতে পারে, ঠিক আছে? তাহলে এখানে আমরা বলবো R = L/T, ঠিক আছে? L মানে লেংথ অফ টিউব। এবার L জায়গায় অনেকে D লেখে, ডিস্টেন্স, একই ব্যাপার। আর ফোর্থ হচ্ছে আরেকটাভাবে গ্যাসের ব্যাপনের হারকে এক্সপ্রেস করা যায়, সেটা হচ্ছে ধরা যাক আমি, আচ্ছা এইটা মুছছি এবার, ধরা যাক এই পাত্র থেকে গ্যাস বাইরে বেরোচ্ছে, ভালো কথা। ধরা যাক ইনিশিয়ালি পাত্রে গ্যাসের চাপ ছিল 5 ATM। এবার গ্যাস বাইরে বেরোচ্ছে, হঠাৎ করে আমি কী করলাম, ছিদ্রটা কোনোভাবে বন্ধ করে দিলাম যাতে আর গ্যাস বেরোতে না পারে। প্রথমে ছিল 5 ATM, কিছু গ্যাস বেরিয়ে গেল। এইবার আমি ভেতরের প্রেশার মাপছি, ঠিক আছে? দেখা গেল যে ফাইনালি প্রেশারটা 2 ATM হয়েছে, 5 ATM থেকে কমে গিয়ে 2 ATM হয়েছে। তাহলে এই যে প্রেশার কমে গেল, কেন কমে গেল? কারণ কিছু পরিমাণ গ্যাস বাইরে বেরিয়ে চলে গেছে, তাই, ঠিক আছে? টেম্পারেচার স্থির, আমরা এখানে কোথাও টেম্পারেচারের কথা বলিনি। ইভেন শুরুতে আমরা বললাম যে টেম্পারেচার কনস্ট্যান্ট। যখনই ব্যাপনের আলোচনা করা হয় তখন টেম্পারেচার কনস্ট্যান্টই রাখা হয়। তবে টেম্পারেচার কনস্ট্যান্ট না রেখেও কাজ করা যেতে পারে, সেই সংক্রান্ত খুব বেশি কোয়েশ্চেন্স আমাদের আসে না। তো আজকের ভিডিওর একদম শেষে আমি টেম্পারেচার পাল্টালে কী হতে পারে সেটা একটুখানি বলে নেব। তো তার আগে থ্রু আউট হচ্ছে আমাদের টেম্পারেচার কনস্ট্যান্ট ধরে চলতে হবে।
টেম্পারেচার কনস্ট্যান্ট, পাত্রের আয়তন কনস্ট্যান্ট, তার মানে পাত্রের ভেতরে গ্যাসের আয়তন কনস্ট্যান্ট। তাহলে যদি ভি এবং টি যদি কনস্ট্যান্ট হয় তাহলে পি ভ্যারিজ উইথ এন না? তাহলে এই যে আমরা বলছিলাম যে কিছু পরিমাণ গ্যাস বাইরে চলে গেছে, তো যত মোল বাইরে চলে গেছে তার রেসপেক্টে আমরা গ্যাসের ব্যাপনের হারকে ডিফাইন করলাম। তাহলে এন যদি কমে যায় তাহলে কী হবে? পি কমে যাবে। তো তাহলে যে প্রেশার কমে গেল তার কারণ কি? কারণ কিছু পরিমাণ গ্যাস বাইরে বেরিয়ে চলে গেছে, মোল সংখ্যা কমে গেছে তাই। তাহলে এই যে প্রেশার ড্রপটা হলো, আমি যদি মোল সংখ্যার বাইরে চলে যাওয়া দিয়ে ব্যাপনের হার বোঝাতে পারি তাহলে প্রেশার ড্রপ দিয়ে বোঝাতে পারি। আগে ছিল 5, এখন হয়ে গেছে 2। তাহলে যতটা প্রেশার কমেছে প্রতি একক সময় সেটা হচ্ছে ব্যাপনের হার। তাহলে আবারও প্রতি একক সময়ে পাত্রের ভেতরের গ্যাসের চাপের পরিবর্তন, তাহলে ডেল্টা পি আর ইকুয়াল টু ডেল্টা পি বাই টি। আশা করা যায় বোঝানো গেল। এই 4 রকমভাবে আমরা গ্যাসের ব্যাপনের হারকে প্রকাশ করি। আচ্ছা, এবার হচ্ছে সূত্র। দেখো, গ্রাহামের সূত্র বলছে যে নির্দিষ্ট চাপ ও উষ্ণতায় কোনো গ্যাসের ব্যাপনের হার, ব্র্যাকেটে আর লিখেছি রেট, তার ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক, অর্থাৎ আর ভ্যারিজ উইথ 1/√d, ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক। এবার দ্বিতীয় ফর্মটা একটু পরে বলছি আমি। অ্যাকচুয়ালি প্রথম ফর্মটা থেকে দ্বিতীয় ফর্মটা প্রমাণ করতে হয়, মানে বোর্ড এক্সামে এরকম আসে যে গ্রাহামের সূত্র থেকে প্রমাণ করো যে নির্দিষ্ট চাপ ও উষ্ণতায় কোনো গ্যাসের ব্যাপনের হার তার আণবিক ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক। ঠিক আছে, গ্রাহামের সূত্র থেকে প্রমাণ করো, মানে প্রথম ফর্ম থেকে দ্বিতীয় ফর্মটা প্রমাণ করতে হবে। বাস্তবে দ্বিতীয় ফর্মটাও হচ্ছে গ্রাহামেরই গ্যাস ব্যাপন সূত্রের আর একটা ফর্ম। এবং আমাদের পরীক্ষার রেসপেক্টে আমরা যা এখানে কোয়েশ্চেন আনসার সলভ করব তার রেসপেক্টে এই সেকেন্ডটাই হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ। যাই হোক, প্রথমটা থেকে আমরা এটা পাই। এটা কখন হয়? যখন চাপ এবং উষ্ণতা স্থির। এইবার তুমি ভাবো যে একটা পাত্র আছে, সেখান থেকে একটা গ্যাস বাইরে বেরোচ্ছে। এবার সেখানে আমি পর্যায়ক্রমে দুটো গ্যাস রাখছি। প্রথমবার একটা গ্যাস রেখেছি, সেই গ্যাসটা ব্যাপিত হয়েছে, কত সময় লেগেছে সেটা মাপলাম। গ্যাসের একটা নির্দিষ্ট পরিমাণ নিয়ে, ধরো যাক গ্যাসের 5 মোল নিয়েছি, হয়ে গেল। পরে আরেকটা গ্যাস রাখলাম, তারও 5 মোল, একই পরিমাণ নিলাম। এবার দেখলাম যে তার সম্পূর্ণটা ছিদ্র ব্যাপিত হতে কত সময় লাগলো, সেখান থেকে তার রেট পেলাম। এবার দুটো রেট যদি আমরা কম্পেয়ার করি তাহলে আমরা কী দেখব? আমরা দেখব এরকম যে R1 ভ্যারিজ উইথ 1/√d1 আর R2 ভ্যারিজ উইথ 1/√d2, দুটো গ্যাসের ক্ষেত্রে। তাই যদি হয় তাহলে আমরা এরকম বলতে পারি যে R1/R2 ইকুয়াল টু √d2/d1। এখান থেকে এটা ভাগ করে দিলাম, জাস্ট ভাগ করলে এখানে d1টা নিচে আছে, R1 ওপরে, d1 নিচে, আর R2 নিচে, d2 ওপরে। তাহলে এইটা হয়ে গেল গ্রাহামের গ্যাস ব্যাপন সূত্রের যে গাণিতিক রূপ, মানে এই প্রথম সূত্রটা, 1 নম্বর যে সূত্রটা হলো সেই 1 নম্বর সূত্রের গাণিতিক রূপ হয়ে গেল। এইবার এইখান থেকে প্রমাণ করতে হয় দ্বিতীয়টা কি? যে একই নির্দিষ্ট চাপ উষ্ণতায় কোনো গ্যাসের ব্যাপনের হার তার আণবিক ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক হবে। তো দেখো, যদি ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিকের এইটা ফর্ম হয় তাহলে এখান থেকে আমি এরকম বলতে পারি যে R1/R2 ইকুয়াল টু √m2/m1। এইটা হচ্ছে দ্বিতীয় ফর্মটা, যেখানে R1 এবং R2 যথাক্রমে দুটো গ্যাসের ব্যাপনের হার, আর প্রথম গ্যাসের আণবিক ভর m1, দ্বিতীয় গ্যাসের আণবিক ভর m2। ঠিক আছে, এবার যেটা বললাম যে আমাদের এই ফর্ম থেকে এই ফর্মে আসতে হয়, প্রমাণ করতে হয়। এবার এই প্রমাণটা করার সময় আমরা কি করি? বাষ্প ঘনত্বের ভায়া আমরা এখানে আসি, মানে বইগুলোতে সেরকমই করা থাকে, কিন্তু আমরা এটা ডিরেক্ট করতে পারি। ডিরেক্ট কীরকম? দেখো, আমরা অলরেডি পড়েছি যে গ্যাসের ঘনত্ব D সমান PM/RT, তাই না? এবার দেখো, চাপ উষ্ণতা মানে P/T কনস্ট্যান্ট, আর তো এমনি কনস্ট্যান্ট। তাহলে আমরা এটা বলতে পারি না যে D ভ্যারিজ উইথ M অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার অ্যান্ড প্রেশার। তাই যদি হয় তাহলে অর্থাৎ আমরা এখানে যদি D ইকুয়াল টু PM/RT ইকুয়েশন বসাই তাহলে সেখান থেকে আমরা পেয়ে যাব D ভ্যারিজ উইথ M। তাহলে এই প্রত্যেকটা D এর জায়গায়, D2 এর জায়গায় আমি M2 বসাতে পারি, D1 এর জায়গায় M1 বসাতে পারি। সিম্পল হয়ে গেল প্রমাণ, আর কিছু দরকারই নেই। কিন্তু তাও যদি আমরা চাই তাহলে আমরা বাষ্প ঘনত্বের থ্রু দিয়েও আসতে পারি।
কীভাবে দেখো, এই যদি হয় এইবার এটার মানে কি দাঁড়ায় আসলে R1/R2 ইকুয়াল টু D2 মানে কি দ্বিতীয় যে গ্যাসটা, সেকেন্ড যে গ্যাসটা তার ঘনত্ব, মানে দুটো ঘনত্বের অনুপাত এখানে। এইবার প্রথম যে ঘনত্বটা, অ্যাকচুয়ালি আমি গ্যাসগুলোকে তো মেনশন করিনি, গ্যাস 1 গ্যাস 2 এইভাবে মেনশন করলে সুবিধে হতো। তো যাই হোক, সেটা তোমরা একটা কোথাও লিখে রাখো, ঠিক আছে, যে গ্যাস 1-এর জন্য হচ্ছে ঘনত্ব D1 আর মোলার মাস M1, আর গ্যাস 2-এর জন্য হচ্ছে ঘনত্ব D2 মোলার মাস M2। এইগুলো ধরে নিয়েছি আমরা। এবার আমি কি লিখছি দেখো, খুব ভালো করে লক্ষ্য করবে, এবং বইতে যেটা লেখা থাকে আমি সেটা লিখছি না। কেন লিখছি না সেটাও বলছি। তার আগে এটা লিখি যে গ্যাস 1 উপরে কি আছে, গ্যাস 1-এর ঘনত্ব আছে না, আচ্ছা আমি এখানে একটা রুট আছে, রুটটা দিয়ে দিলাম। তাহলে গ্যাস 1-এর ঘনত্ব ডিভাইডেড বাই H2-এর ঘনত্ব, আর নিচে লিখছি গ্যাস 2-এর ঘনত্ব ডিভাইডেড বাই H2-এর ঘনত্ব। দেখো এটা লেখা যাবে তো, আমার মনে হয় এটা অবশ্যই লেখা যাবে। আমরা ওপরে নিচে ভগ্নাংশের ওপরে এবং নিচে H2-এর ঘনত্ব দিয়ে ভাগ করে দিয়েছি, করতেই পারি, তাহলে তো বিষয়টা একই থাকলো। এইবার এই যে যেটা হলো গ্যাস 1-এর ঘনত্ব বাই H2-এর ঘনত্ব, মানে কি আমি কোনো একটা গ্যাসের, আচ্ছা আমি ভুল করেছি, ওখানে গ্যাস 1 কেন লিখলাম, গ্যাস 2 তো ওপরে হবে না, D2 ওপরে, আর এটা এখানে হবে। তার মানে একটা গ্যাসের ঘনত্বকে আমি হাইড্রোজেনের ঘনত্ব দিয়ে ভাগ করছি, মানে এটা কি, মানে হাইড্রোজেনের সাপেক্ষে ওই গ্যাসের ঘনত্ব আমি লিখছি। তার মানেই তো হচ্ছে সেটা হচ্ছে ওই পার্টিকুলার গ্যাসের বাষ্প ঘনত্ব। বাষ্প ঘনত্ব আসলে কি, বাষ্প ঘনত্ব আমরা মূল কনসেপ্ট চ্যাপ্টারে ডিটেলে পড়েছি। বাষ্প ঘনত্ব মানে আসলে গ্যাসের ক্ষেত্রে তার আপেক্ষিক ঘনত্ব। কঠিন বা তরলের ক্ষেত্রে আপেক্ষিক ঘনত্বকে আমরা মানে আপেক্ষিক গুরুত্ব বলি অনেক সময়। সিজিএস ইউনিটে তাদের এককও সমান হয় ঘনত্বের সঙ্গে আপেক্ষিক গুরুত্বের। আর গ্যাসের ক্ষেত্রে আপেক্ষিক ঘনত্বটা হচ্ছে গ্যাসের বাষ্প ঘনত্ব। আপেক্ষিক ঘনত্ব মানেই হচ্ছে কারোর সঙ্গে কম্পেয়ার করা। তো এখানে স্ট্যান্ডার্ডকে যার সঙ্গে কম্পেয়ার করবো সেটা হচ্ছে হাইড্রোজেন। তাহলে যেই আমি কম্পেয়ার করে ফেললাম গ্যাসের ঘনত্ব বাই হাইড্রোজেনের ঘনত্ব, এখন আমি ওইটাকে গ্যাসের বাষ্প ঘনত্ব বলতে পারি, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে R1/R2 ইকুয়াল টু, এখানে দেখো কী লিখেছি, D2, তো এবার আমরা লিখলাম ক্যাপিটাল D2 বাই ক্যাপিটাল D1, যেখানে ক্যাপিটাল D2 হচ্ছে বাষ্প ঘনত্ব, ঠিক আছে। আচ্ছা আমি ওই রকম না করে আবার সেটা কোথায় লিখবো, জায়গা ফায়গা কম হবে, আমি বড় করেই লিখে দিচ্ছি। সেটা হচ্ছে দেখো গ্যাস 2-এর বাষ্প ঘনত্ব ডিভাইডেড বাই গ্যাস 1-এর বাষ্প ঘনত্ব, ঠিক আছে। এইবার এই যেটা পেলাম, এইবার এখান থেকে আমরা সরাসরি এখানে চলে আসতে পারবো কী করে, আমরা জানি মোলার মাস মানে D/2। তাহলে এবার আবারও এর জায়গায় আমি লিখতে পারবো M2/2, আর এখানে লিখবো M1/2। তাহলে ফাইনালি M2M1 থেকে গেল, 2 কেটে গেল। তাহলে এইবার দেখো বইতে যেরকমভাবে করা থাকে জেনারেলি এখানে বলা হয় এক লাইন লেখা হয় এমনি, মানে হঠাৎ করে ইকুয়েশনের বাইরে বেরিয়ে থিওরিটিক্যাল আলোচনা শুরু হয়ে যায় যে গ্যাসের ঘনত্ব তার বাষ্প ঘনত্বের সমানুপাতিক, তাই ছোটো হাতের D2 D1-এর জায়গায় এবার ক্যাপিটাল D2 D1 হয়ে গেল। এইবার কেন যে ঘনত্ব বাষ্প ঘনত্বের সমানুপাতিক হবে তার কোনো ব্যাখ্যা নেই। তার কোনো ব্যাখ্যা তুমি তোমার কোনো বন্ধুদের থেকে হয়তো পাবেও না, যে এই যে তুই লিখলি যে গ্যাসের ঘনত্ব আর বাষ্প ঘনত্ব সমানুপাতিক, কেন, কী কারণে? কারণটা হচ্ছে এইটা যে আমরা ঘনত্বকে H2-এর ঘনত্ব দিয়ে ভাগ করলেই ওটা বাষ্প ঘনত্ব হয়ে যাবে, এবং সেইটা আমরা যদি ভগ্নাংশের ওপরেও ভাগ করি নিচেও ভাগ করি তাহলে একই দাঁড়ালো, মানে ম্যাথমেটিক্যালি কারেক্ট। সুতরাং আমরা এখান থেকে এটা লিখতে পারি। সমানুপাতিক বলে এটা লিখছি, এবার সমানুপাতিকটা কেন সেইটা এক্সপ্লেন করতে যদি আমি না পারি তাহলে আমাকে কী করতে হবে, পুরো এই ডেরিভেশনটা মুখস্থ করে রাখতে হবে। আর মুখস্থ বিদ্যা মানেই বুঝতেই পারছো যেখানে আমার কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে না, শুধুই মুখস্থ করছি, সেই পড়াশোনা করার কোনো দাম নেই, কারণ দুদিন পরে আমি সেটা ভুলে যাবো। সুতরাং আমাদের সবসময় কনসেপচুয়ালি কারেক্ট থাকতে হবে যে ঘনত্বের পরের লাইনে আমি বাষ্প ঘনত্ব কেন লিখলাম, কারণ ঘনত্বকে হাইড্রোজেনের সাপেক্ষে বললেই সেটা বাষ্প ঘনত্ব হয়ে যায়, সেটা দুজনের ক্ষেত্রেই বললাম। এখান থেকে এটা চলে আসলাম। তাহলে তুমি এবার একটা জিনিস দেখো
আমি এই M2-র জায়গায় যদি আমি লিখি D2/2 আর এখানে যদি লিখি M1/2, তাহলে আমি এখান থেকে এখানে আসতে পারবো না, এখান থেকে এখানে যেতে পারবো না। তাহলে আমি এখান থেকে এখানে যাওয়া মানে অ্যাকচুয়ালি এখান থেকে এখানেই যাওয়া। তাহলে আমি 1 নম্বর ফর্ম থেকে 2 নম্বর ফর্মে আসলাম, আবার আমি 2 নম্বর ফর্ম থেকেও 1 নম্বর ফর্মে যেতে পারছি। তাহলে গ্রাহামের সূত্র থেকে আমরা এটা জানলাম, মানে আমাদের এই ফর্মটা খুব দরকার। √D2/D1 দরকার নেই, √M2/M1 আণবিক ভরের অনুপাত, এটা দরকার। এইবার আমরা গ্যাসের ব্যাপনের হার, তার যা চারখানা যেভাবে চারভাবে এক্সপ্রেস করা হয় সেটা যে দেখলাম, ভলিউমের রেসপেক্টে আমরা কি দেখলাম যে R = V/T, ঠিক আছে। তাহলে V/T যদি হয় তাহলে R1 এর জায়গায় আমরা লিখব V1/T1 আর এখানে লিখব V2/T2। সো দিস ইকুয়াল টু √M2/M1, ঠিক আছে। এবার তুমি যদি চাও এখানে আরও এক লাইন করতে পারো, সেটা হচ্ছে V1/V2 ইন্টু T2/T1 ইকুয়াল টু √M2/M1। কিন্তু এই করার দরকার নেই, করতেই পারো এক লাইন, এটা এই ফর্মে রাখলেও হবে, এই ফর্মে রাখলেও হবে। এইবার যখন ভলিউম রিলেটেড কোয়েশ্চেন আসবে যে একটা গ্যাস তার 5 মিনিটে এত লিটার ব্যাপিত হলো, আর একটা গ্যাস তার 10 মিনিটে এত লিটার ব্যাপিত হলো, তাহলে একটা আণবিক ভর এত হলে আরেকটার কত, এই ধরনের অঙ্ক আমরা এক্ষুনি করবো। তো আমরা তখন এই ফর্মুলা ব্যবহার করবো যখন ভলিউম দেওয়া থাকবে। তো আমরা এই ফর্মটাও ব্যবহার করতে পারি, আবার এই ফর্মটাও ব্যবহার করতে পারি, যেটা তোমাদের সুবিধা বলে মনে হবে। দুটোর কোনোটাই তুমি মুখস্থ নাও রাখতে পারো, এটুকু মুখস্থ রাখতে পারো। এবার যখনই ভলিউমের রেসপেক্টে তখন V/T, যখন মোলের রেসপেক্টে তখন N/T। তখন আমরা এখানে লিখবো N1/T1 আর এখানে লিখবো N2/T2। সো দিস ইকুয়াল টু √M2/M1। তাহলে আমাদের ফর্মুলা হয়ে গেল N1/N2, T2/T1, M2/M1। তাই এটা হয়ে গেল আমাদের ওয়ার্কিং ফর্মুলা। যখন এটা বলবে যে একটা গ্যাসের 5 মোল বেরিয়ে গেল বা ব্যাপিত হলো, আর একটা গ্যাসের 2 মোল ব্যাপিত হলো, এবার কম্পেয়ার করো। মোল থাকলে তখন এটা, ডিস্টেন্স থাকলে কতটা ডিস্টেন্স যাচ্ছে থ্রু অ্যান ইউনিফর্ম কী বলবো টিউব, তাহলে তখন আমরা বলবো যে L1/T1 L2/T2 ইকুয়াল টু √M2/M1। অর্থাৎ আমরা বলবো L1/L2 ইন্টু T2/T1। অনেক সময় কী হয়, আমাদের এই L এবং T এটা লিখতে গিয়ে একটু গন্ডগোল হয়ে যায় তাড়াহুড়োর সময়, তাই জন্য অনেকে L না ব্যবহার করে D ব্যবহার করে। আবার D লিখলে ডিস্টেন্স, আবার নাকি D ডেনসিটি, সেইটা তার একটা সমস্যা হতে পারে। তো যাই হোক, যেটা তোমাদের সুবিধা মনে হবে। আর এখানে কি বলেছিলাম, প্রেশার ড্রপ বাই টাইম, আর এখানে প্রেশার ড্রপ বাই টাইম, ঠিক আছে। সো দিস ইকুয়াল টু √M2/M1। অর্থাৎ ফাইনালি ডেল্টা P1 বাই ডেল্টা P2 ইন্টু T2/T1 ইকুয়াল টু √M2/M1। তাহলে এইবার আমরা সরাসরি চলে যাব কোথায়, প্রবলেম সলভিং। তাহলে প্রথমটা, একটি নির্দিষ্ট চাপ ও উষ্ণতায় মিথেন ও হিলিয়াম গ্যাসের ব্যাপন হারের অনুপাত কত। তাহলে মিথেন আর হিলিয়াম, তো মিথেন প্রথমে বলছে যখন, তাহলে R অফ মিথেন বাই R অফ হিলিয়াম। সো দিস ইকুয়াল টু √M অফ হিলিয়াম বাই M অফ মিথেন, তাই তো। মিথেন রেট উপরে, তাহলে এর মোলার মাস রুটের মধ্যে নিচে থাকবে, কারণ বর্গমূলের সঙ্গে ব্যস্তানুপাতিক। তাহলে RCH4 বাই R হিলিয়াম দিস ইকুয়াল টু √অফ হিলিয়ামের আণবিক ভর কত 4, আর মিথেনের কত 12 আর 4 16, তাহলে 1/4, তার মানে রুটের বাইরে বেরোলে হাফ। তাহলে R মিথেন ইজ টু R হিলিয়াম, সো দিস ইকুয়াল টু 1:2, ঠিক আছে। এই হয়ে গেল আনসার। এবার দেখো এই পার্টিকুলার কোয়েশ্চেনটাতে এই যে নির্দিষ্ট চাপ ও উষ্ণতা বলেছে, অন্য অঙ্কগুলোতে ইনফ্যাক্ট কোনো অঙ্কতেই নির্দিষ্ট চাপ আর উষ্ণতা এইসব বলা থাকে না, ধরে নিতে হবে নির্দিষ্ট চাপ এবং উষ্ণতা, ঠিক আছে। এর মধ্যে বলে রাখি যে চাপটা আবার অনেক সময় পরিবর্তিত হতে পারে। এবার চাপটা যে পরিবর্তিত হচ্ছে সেটাও কোশ্চেনে বলা থাকে না, তাহলে কী করে বুঝবো যে চাপ পরিবর্তন হচ্ছে কি না। উষ্ণতা পরিবর্তন হলে ডেফিনেটলি সেটা কোশ্চেনে তার রিফ্লেকশন থাকবে, উষ্ণতা এত থেকে এত হচ্ছে। তো উষ্ণতা পরিবর্তন সংক্রান্ত কোশ্চেন আসার সম্ভাবনা একেবারেই খুবই কম, কিন্তু চাপ পরিবর্তন হচ্ছে এই রকম অঙ্ক পরীক্ষায় আসার খুবই সম্ভাবনা আছে। এবার সেই অঙ্কগুলোতে চাপের যে পরিবর্তন হচ্ছে সেইটা ডিনোট করা থাকে না, সেটা উল্লেখ করা থাকে না কোয়েশ্চেনে, তাহলে কী করে বুঝবো।
তো সেইটা নিয়ে আমি একটু পরে আসছি। তার আগে বেশ কিছু প্রবলেম নর্মালি যেখানে উষ্ণতা এবং চাপ সবই কনস্ট্যান্ট, সেইগুলো নিয়ে আলোচনা করছি। ঠিক আছে, একটি অজ্ঞাত গ্যাসের ব্যাপন হার হাইড্রোজেনের ব্যাপন হারের 1/5 গুণ। গ্যাসটির মোলার ভর কত? সেম ফর্মুলা। তাহলে আর অফ আননোন গ্যাস, আমি ইউজি লিখছি, আননোন গ্যাস, ঠিক আছে, অজ্ঞাত গ্যাস, বাই আর অফ হাইড্রোজেন, রুট ওভার অফ হাইড্রোজেনের মোলার মাস ওপরে আর আননোন গ্যাসের মোলার মাস নিচে। এবারে এটা কত বলছে? 1/5 গুণ, মানে অজ্ঞাত গ্যাসের ব্যাপন হারটা কম, 1/5, তাহলে উপরে 1/5 তার নিচে 1, তার মানে এটা 1/5ই হচ্ছে। তাহলে এবার যদি রুটটা উঠিয়ে দিই তাহলে দিস ইকুয়াল টু 1/25। তাহলে এখান থেকে মোলার মাস অফ আননোন গ্যাস কত আসছে? 50। ঠিক আছে, পরেরটা, একটা সূক্ষ্ম ছিদ্র দিয়ে এ গ্যাসের 116 ml বেরিয়ে আসতে 18 মিনিট সময় লাগে এবং বি গ্যাসের এত ml বেরিয়ে আসতে 24 মিনিট সময় লাগে। একজনের আণবিক ভর দিয়েছে, অন্যজনের কত? তাহলে আবারও আমরা বলবো যে আর অফ এ আর অফ বি দিস ইকুয়াল টু রুট ওভার অফ এম বি বাই এম এ। এবার যেহেতু এখানে ভলিউম দিয়েছে, ভলিউমের রেসপেক্টে আমাদের ফর্মুলাটা কী হয়ে গেছিলো? তাহলে এটা ভি এ যদি হয় তাহলে ভি এ বাই ভিবি ইন্টু টাইমটা টিবি বাই টি এ হবে, তাই তো? বা ওপরেই আমরা ভি এ বাই টি এ আর নিচে ভিবি বাই টিবি লিখতেই পারতাম, একই ব্যাপার। এবার দেখো বি গ্যাসের আণবিক ভর কত? 64। আচ্ছা আমি আগে এইখানে ফর্মুলাটাই লিখি। আচ্ছা এখানে ডেটাটা একটু ভুল ছিল, এটা অ্যাকচুয়ালি 216 হবে, আমি 116 লিখেছিলাম ভুল করে, এবার অঙ্কটা ঠিক হবে আর কি। তাহলে 216 বাই কত আছে? 144, 24, 18, ঠিক আছে। বি গ্যাস বেরিয়ে আসতে 24 মিনিট সময় লাগে, এই গ্যাসের 18 মিনিট। সো দিস ইকুয়াল টু রুট ওভার অফ 64 বাই এম এ, ঠিক আছে। এইবার 144, 12 দুগুণে 24 আর 12 12 144, 6 হয়ে গেল, 6 7 3 6 18, হ্যাঁ 6 3 18, 36, 6 6 36, তাহলে এখানে 18 36 মানে 2 হয়ে গেল, ঠিক আছে। 2 যদি হয় তাহলে আমরা কি পেলাম? রুট ওভার অফ 60 বাই এম এ ইজ ইকুয়াল টু 2, তাহলে 64 বাই এম এ ইকুয়াল টু 4, তাহলে এম এ ইকুয়াল টু 64 বাই 4 মানে 16। তাহলে এই গ্যাসের আণবিক ভর হয়ে গেল 16 ইউ, ঠিক আছে। কপি করো। দেখো 4টা একটু পরে বলছি, 5 আর 6টা আগে বলে নিচ্ছি। সম আয়তনের, এগুলো থিওরিটিক্যাল কোয়েশ্চেন। সম আয়তনের 3টি বেলুনে যথাক্রমে হাইড্রোজেন, নাইট্রোজেন এবং অক্সিজেন গ্যাস রাখা আছে। কোন গ্যাসটি সবচেয়ে দ্রুত ছিদ্র ব্যাপিত হবে? দেখো বেলুন মানে হচ্ছে সেখানে অসংখ্য সূক্ষ্ম ছিদ্র থাকে যেগুলো চোখে দেখা যায় না। সে কারণেই আমরা যখন বেলুন গ্যাস পূর্ণ করি বেশ খানিক বাদে আমরা দেখি বেলুনটা ধীরে ধীরে চুপসে যাচ্ছে, মানে গ্যাসটা বাইরে বেরিয়ে যাচ্ছে, অর্থাৎ ছিদ্র ব্যাপিত হচ্ছে। এবার বলছে যে সবচেয়ে দ্রুত কোনটা থেকে হবে। এবার খুবই সোজা, কারণ আর ভ্যারিজ উইথ 1/√m, তাহলে যার মোলার মাস সব থেকে বেশি তার রেট সব থেকে কম। এবার এগুলোর মধ্যে হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন, তাহলে মোলার মাস তো হাইড্রোজেনের সব থেকে কম, তারপরে হচ্ছে নাইট্রোজেন 28, তারপরে অক্সিজেন 32। তাহলে যার মোলার মাস সব থেকে কম তার রেট বেশি, মানে সব থেকে দ্রুত ছিদ্র ব্যাপিত হয়ে যাবে কে? হাইড্রোজেন। তাহলে যদি ঠিক অর্ডারে সাজাতে হয় রেটের, তাহলে আর হচ্ছে হাইড্রোজেন, নাইট্রোজেন আর সব থেকে শেষে হচ্ছে অক্সিজেন, ঠিক আছে। এরকমই একটা কোয়েশ্চেন পরেরটা। দেখো একটু অন্যরকম, খুব ভালো করে পড়ো। একটি পাত্রে মিথেন, সালফার ডাইঅক্সাইড আর হাইড্রোজেন গ্যাস আছে। মিথেন মানে হচ্ছে CH4, হ্যাঁ 16, 12 16, সালফার ডাইঅক্সাইড হচ্ছে 64 আর হাইড্রোজেন হচ্ছে 2। 3টে গ্যাস আছে, প্রতিটির 1 মোল করে নেওয়া হয়েছে। একটা পাত্রের মধ্যেই 3টে গ্যাসকে নেওয়া হয়েছে একসঙ্গে। এবার বলছে পাত্রে একটি সূক্ষ্ম ছিদ্র করলে 5 মিনিট পরে পাত্রে অবশিষ্ট পরিমাণ গ্যাসগুলির আংশিক চাপের সঠিক ক্রমটি হবে। 4টে অপশান আছে। তাহলে কি হচ্ছে, ধরো এরকম একটা পাত্র আছে, এর মধ্যে 3টে গ্যাস আছে,
এবার একটা সূক্ষ্ম ছিদ্র করা হয়েছে, এখান থেকে হাইড্রোজেন গ্যাস বেরোচ্ছে, আর কি আছে SO2 গ্যাস বেরোচ্ছে, আর মিথেন গ্যাসও বেরোচ্ছে। প্রত্যেকটার 1 মোল করে ছিল ইনিশিয়ালি। এবার 5 মিনিট পরে কি হবে, এখান থেকে 1 মোলের মধ্যে, প্রত্যেকটারই 1 মোলের মধ্যে কিছু পরিমাণ বাইরে বেরিয়ে চলে যাবে, তাহলে বাকিটা এখানে থাকবে। এবার যতটা অবশিষ্ট থাকলো পাত্রের ভেতরে কোনো একটা গ্যাসের যত মোল আছে সেই অনুযায়ী তার পার্শিয়াল প্রেশার হবে। 3টে গ্যাস যখন আছে তখন প্রত্যেকটার প্রেশার তার মোল সংখ্যার সমানুপাতিক। তো আমরা বলেছিলাম না এর আগে যে P1/P2 ইকুয়াল টু N1/N2, মানে মোলের অনুপাত তাদের চাপের অনুপাতের সঙ্গে সমান হবে। কখন? যখন V আর T হচ্ছে কনস্ট্যান্ট। তাই এই ক্ষেত্রে তো অবশ্যই টেম্পারেচার কনস্ট্যান্ট এবং পাত্রের আয়তনটাও কনস্ট্যান্ট। তাহলে কিছু পরিমাণ গ্যাস বাইরে চলে গেল 5 মিনিট ধরে। এইবার বাকি যেটুকু পড়ে থাকলো সেইটুকুর যতটা এখানে পড়ে আছে, যার বেশি পরিমাণে পড়ে আছে তার চাপ বেশি হবে, যেহেতু P ভ্যারিজ উইথ N। ঠিক আছে, P ভ্যারিজ উইথ N, সুতরাং যার বেশি মোল পড়ে আছে তার চাপ বেশি হবে। এইবার আসছি আমি রেট অফ ডিফিউশনে। ডিফিউশন কার সব থেকে বেশি হবে? ঠিক আছে, ডিফিউশন মানে রেট অফ ডিফিউশন, যার মোলার মাস সব থেকে কম তার রেট সব থেকে বেশি। মোলার মাস এবার এই 3 জনের মধ্যে সব থেকে কম কার? মোলার মাস সব থেকে কম হাইড্রোজেনের, তাহলে হাইড্রোজেনের রেট সব থেকে বেশি, তারপরে মিথেন 16 আর SO2। তাহলে যার রেট সব থেকে বেশি সেটা সব থেকে বেশি পরিমাণে বাইরে বেরিয়ে গেছে, তাহলে অবশিষ্ট পরিমাণটা তার সব থেকে কম হবে হাইড্রোজেনের। তাহলে এবার অবশিষ্ট পরিমাণ, অবশিষ্ট মোল, অবশিষ্ট কত মোল পড়ে আছে সেটা হাইড্রোজেনের সব থেকে কম হবে, তারপরে CH4, তারপরে SO2। এবার অবশিষ্ট মোল পরিমাণ যার সব থেকে বেশি হবে তারই পার্শিয়াল প্রেশার বেশি হবে। তাহলে সব থেকে বেশি হচ্ছে SO2, প্রথম অপশানটা SO2, মিথেন, হাইড্রোজেন। ঠিক আছে, থিওরিটিক্যাল কোয়েশ্চেন কিন্তু খুব ইন্টারেস্টিং এবং খুবই এগুলো কমন, পরীক্ষাতে খুবই আসে। আচ্ছা, এবার 4টা 20 গ্রাম হিলিয়াম গ্যাস বেরিয়ে আসছে একটা ছিদ্র দিয়ে, 10 সেকেন্ড লাগছে, আর ওই একই ছিদ্র দিয়ে 20 সেকেন্ড সময়ে কত গ্রাম SO2 বেরিয়ে আসবে। তাহলে দুটো গ্যাস আছে, তাহলে তাদের রেট R অফ হিলিয়াম বাই R অফ SO2। ঠিক আছে, ফর্মুলা কী হবে? √m অফ SO2 আর m অফ হিলিয়াম। এইবারে এই যে রেটটা আমরা কীভাবে বললাম যে রেটকে এক্সপ্রেস করা যায়, ভলিউম কতটা কমছে, মোল সংখ্যা কতটা কমছে। মোল সংখ্যা মানে পরিমাণ, কিন্তু এখানে মোল সংখ্যার পরিবর্তে কী দেওয়া আছে? ভর দেওয়া আছে। আমরা যদি মোল সংখ্যার রেসপেক্টে বিষয়টা ভাবি আর কি, ঠিক আছে, Ne/N SO2। একটা জিনিস দেখো, একটা যে 10 সেকেন্ড, একটা 20 সেকেন্ড, তাহলে এখানে T SO2 ওপরে আর T হিলিয়াম নিচে। সো দিস ইকুয়াল টু SO2 হচ্ছে 64, হিলিয়াম হচ্ছে 4। এইবার এই নাম্বার অফ মোলের জায়গাতে আমাদের এইটা বসাতে হবে। ঠিক আছে, আমরা অনেকে হিলিয়াম বলছি কি, অনেকে মোল সংখ্যার পরিবর্তে মানে এখানেই ভরের জন্য আরেকটা ফর্মুলার আরেকটা ফর্ম এখানে তৈরি করে ফেলেন। আমরা 4টে ফর্ম দেখলাম, 5 নম্বর আরেকটা ফর্ম তৈরি করেন। তো সেটা আমি আর এখানে করছি না, সেটা এই এনের জায়গায় যদি W/M লিখি তাহলে W1/W2, M2/M1 এইসব লেখা হয়, তা দরকার নেই। আমি যদি এখানে হিসাব করি যে W হচ্ছে 20 আর M হচ্ছে 4, তার মানে 5 মোল নিয়েছি, আর SO2 কতটা নিয়েছি, SO2 কত গ্রাম, আচ্ছা কত গ্রাম সেটাই বের করতে হবে, W/64। ঠিক আছে, এত মোল। তাহলে আমি এখানে লিখবো 5 আর এখানে লিখছি W/64 ইন্টু SO2 সময় লাগছে 20 সেকেন্ড আর এর হচ্ছে 10 সেকেন্ড, এটা 16 মানে 4। তাহলে কত হচ্ছে? এটা 2 হয়ে যাচ্ছে, 10 হয়ে যাচ্ছে। তাহলে W/64 ইকুয়াল টু 10 আর 10 ডিভাইডেড বাই 4, তাহলে W ইকুয়াল টু 64 ইন্টু 10/4, তাহলে 160 গ্রাম হয়ে যাচ্ছে আনসার। ঠিক আছে, আচ্ছা এবার এই দুটো অঙ্ক দেখো প্রায় একই রকম, বোঝাই যাচ্ছে। একটা এরকম নল আছে, L লেংথের একটা টিউব, এবার তার এই প্রান্ত থেকে অ্যামোনিয়া গ্যাস একটা কন্টেনারে করে আনা হয়েছে, এনে এখান থেকে অ্যামোনিয়া গ্যাসটা ছেড়ে দেওয়া হয়েছে, যাতে করে এই নলের মধ্যে দিয়েও এইভাবে ট্রাভেল করে ওইদিকে যেতে পারে। একই রকমভাবে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাসকে এদিক থেকে ছাড়া হয়েছে, যাতে ও নলের ওই মাথা থেকে এইদিকে আসতে পারে। এবার বলছে কোন বিন্দুতে সর্বপ্রথম সাদা ধোঁয়া উৎপন্ন হবে। প্রথম কথা হচ্ছে সাদা ধোঁয়া কেন উৎপন্ন হয়?
সেটা হচ্ছে অ্যামোনিয়া গ্যাস এবং হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস। এটা কিন্তু হাইড্রোক্লোরিক অ্যাসিড নয়, গ্যাসীয় অবস্থাতে আছে, তো এটা হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস। তো দুটো গ্যাসের মিশ্রণে একটা কঠিন পদার্থ তৈরি হয় অ্যামোনিয়াম ক্লোরাইড, এবং সেটা যখন তৈরি হচ্ছে যে মুহূর্তে, তখনই সেটাকে সাদা ধোঁয়ার মতন আমরা দেখতে পাই। আমাদের ক্লাস 11-এর যে কী বলবো প্র্যাকটিক্যাল ওয়ার্ক আছে, সেখানে আমরা ক্লোরাইড মূলকের ড্রাই টেস্ট করার সময় এই বিক্রিয়াটার সাহায্য নিয়ে থাকি। তো যাই হোক, তাহলে কথা হচ্ছে অ্যামোনিয়া গ্যাস এদিক থেকে যাচ্ছে, হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস এদিক থেকে আসছে, একটা জায়গায় এসে তারা মিট করবে, যখনই তারা সংস্পর্শে আসবে তখনই সাদা ধোঁয়া তৈরি হয়ে যাবে। এবার কথা হচ্ছে যে আমরা জানছি যে হাইড্রোজেন ক্লোরাইড এর আণবিক ভর হচ্ছে 36.5 আর অ্যামোনিয়ার আণবিক ভর হচ্ছে 17। তাহলে রেট কার বেশি? রেট ভ্যারিজ উইথ এটা। তাহলে আমরা বলবো যে রেট অফ অ্যামোনিয়া অনেক বেশি, যেহেতু তার মোলার মাস কম। তাহলে অ্যামোনিয়ার যদি রেট বেশি হয়, তাহলে অ্যামোনিয়া মানে যতটুকু সময়, একটা সার্টেন টাইমের কথা বলা হচ্ছে, তো যখন এরা ধরা যাক এ বি বা সি কোনো একটা বিন্দুতে এসে মিট করলো, তাহলে দুটো গ্যাসকেই এই দুই প্রান্ত থেকে একই সময়ে ছাড়া হয়েছে, তাহলে একই সময় ধরে তারা ব্যাপিত হলো। তাহলে একই সময় ধরে যদি ব্যাপিত হয়, তাহলে আমরা একটা ব্যাপনের একটা এরকম ফর্ম বলেছিলাম যে যতটা ডিস্টেন্স কভার হলো সেইটা বাই টাইম, এটাও হচ্ছে আর। তাহলে টাইম দুজনের ক্ষেত্রেই সমান, টাইম দুজনের ক্ষেত্রেই সমান। তাহলে রেট কার বেশি? যে বেশি দূরত্ব অতিক্রম করবে তার, ঠিক আছে? তাহলে রেট কার বেশি? অ্যামোনিয়া। সুতরাং অ্যামোনিয়া বেশি দূরত্ব অতিক্রম করবে। সুতরাং এই বি পয়েন্টটা যদি এই নলের একটা মিডল পয়েন্ট হয়, তাহলে আমরা বলতে পারি যে একই সময়ে যদি অ্যামোনিয়া এই বি পয়েন্ট ক্রস করে যায়, বি পয়েন্ট ক্রস করে যদি এইদিকে চলে আসে, তখনও পর্যন্ত HCl কিন্তু বি পয়েন্ট পর্যন্ত পৌঁছতে পারবে না, ঠিক আছে? এবার এই পার্টিকুলার অঙ্কটাতে এ বি সি তিনটে পয়েন্ট যেহেতু আইডেন্টিফাই করে দেওয়া হয়েছে যে এই তিনটে পয়েন্টের কোন পয়েন্টে এসে সাদা ধোঁয়াটা তৈরি হবে। তাহলে যদি দুটোরই রেট সমান হতো, তাহলে দুজনেই একই ডিস্টেন্স ট্রাভেল করে একদম মাঝখানে চলে আসতো এবং বি পয়েন্টে সাদা ধোঁয়া তৈরি হতো। এখন যেহেতু অ্যামোনিয়া বেশি পথ অতিক্রম করেছে, বেশি পথ কেন অতিক্রম করেছে? কারণ তার রেট বেশি, তাহলে এইবার কোথায় তৈরি হবে সাদা ধোঁয়াটা? অ্যামোনিয়া তাহলে মাঝবিন্দু ক্রস করে ডান দিকে চলে এসছে, সুতরাং সি পয়েন্ট হচ্ছে সেই পয়েন্ট যেখানে সাদা ধোঁয়া সৃষ্টি হবে। অর্থাৎ যতক্ষণে অ্যামোনিয়া এই প্রান্ত থেকে সিতে এসছে, ততক্ষণে HCl এই প্রান্ত থেকে অপর প্রান্ত থেকে সিতে গিয়ে মিলিত হয়েছে। এখন কারোর মনে এরকম প্রশ্ন আসতেই পারে যে বি এবং সি এর মাঝখানেও তো হতেই পারে। এবার ওই রকম স্পেসিফিক কোয়েশ্চেন তো এটা না। যদি একেবারে স্পেসিফিক্যালি বলা হতো যে এই প্রান্ত থেকে কত দূরত্বে সাদা ধোঁয়া তৈরি হচ্ছে, সেরকমও কোয়েশ্চেন হয়। তো সেটারই মতন একটা কোয়েশ্চেন আমরা এখানে নিয়েছি, এটা পরে আলোচনা করছি। যেহেতু এখানে তিনটে পয়েন্ট একদম স্পেসিফাই করা হয়েছে যে এতে না বিতে না সিতে কোথায়, তাহলে আমরা বলবো যে যদি রেট দুটো সমান হতো, তাহলে বিতে হতো সাদা ধোঁয়া তৈরি। যদি হাইড্রোজেন ক্লোরাইড গ্যাসের রেট বেশি হতো, তাহলে ও বেশি দূরত্ব অতিক্রম করে এ পর্যন্ত চলে যেতে পারতো, তখন এতে সাদা ধোঁয়া তৈরি হতো। এই ক্ষেত্রে যেহেতু অ্যামোনিয়ার মোলার মাস কম, অ্যামোনিয়ার রেট বেশি, তাই অ্যামোনিয়া বেশি লেংথ বা বেশি দূরত্ব ট্রাভেল করবে, সুতরাং সি ইজ দ্য আনসার। ক্লিয়ার? এবার পরেরটা দেখো, আবারও একই সিস্টেম, 100 সেন্টিমিটার এবার বলে দিয়েছে। এবার স্পেসিফাইড আনসার হচ্ছে 100 সেন্টিমিটার লেংথ টিউবের, আবারও এই প্রান্ত থেকে হাইড্রোজেন এবং অপর প্রান্ত থেকে অক্সিজেন গ্যাস ছাড়া হয়েছে। তাহলে একটা সার্টেন জায়গাতে এসে তারা মিশবে, যে মুহূর্তে মিশবে আমি ধরে নিচ্ছি যে এই পুরো সিস্টেমটাকে এমন একটা জায়গায় রাখা হয়েছে যেখানে এদের বিক্রিয়ায় জল তৈরি হওয়ার উপযুক্ত শর্ত উপস্থিত, সুতরাং বিক্রিয়া হবে। বলতে যে প্রান্ত থেকে হাইড্রোজেন গ্যাসকে চালনা করা হয়, সেই প্রান্ত থেকে কত দূরত্বে তরলের প্রথম বিন্দুটি উৎপন্ন হবে। তা এদের বিক্রিয়ায় তরলের প্রথম বিন্দু মানে এক্ষেত্রে জল, ঠিক আছে? তো দুজনের মোটমাট বিক্রিয়া যদি হতে হয়, তাহলে দুজনকে পরস্পরের সংস্পর্শে আসতে হবে। তাহলে দুজনে পরস্পরের সংস্পর্শে আসবে কত দূরত্বে, এটা হচ্ছে মোদ্দা কথা। এবার যে প্রান্ত থেকে ওরা বলেছে যে হাইড্রোজেন যে প্রান্ত থেকে, আমি ধরে নিচ্ছি যে সেই প্রান্ত থেকে এক্স দূরত্বে, ঠিক আছে? তাহলে H2 প্রান্ত থেকে এক্স সেন্টিমিটার দূরত্বে তরল বিন্দু উৎপন্ন হবে, এটা আমরা ধরে নিচ্ছি। এত কিছু লেখারও দরকার নেই, জাস্ট বললেই হতো, তো আমি লেখালাম। একটা জিনিস আমরা আগে থেকে জেনে নিই যে
আর অফ O2 বেশি হবে না কম হবে? হাইড্রোজেনের মোলার মাস কম, তাহলে রেট বেশি, তাহলে অক্সিজেনের থেকে হাইড্রোজেনের রেট বেশি। তাই যদি হয় তাহলে এইটা যদি মাঝ বরাবর একটা জায়গা হয় তাহলে হাইড্রোজেন বেশি দূরত্ব ট্রাভেল করবে। তো ধরা যাক এইরকম একটা জায়গাতে দুজন মিট করেছে এবং তরল বিন্দু তৈরি হয়েছে, এবং এইটুকু লেংথ হচ্ছে আমার এক্স দূরত্বে। তাহলে আমি কি বলবো যে O2 প্রান্ত থেকে 100 - x সেন্টিমিটার দূরত্বে তরল বিন্দু তৈরি হবে। এইবার R of H2 বাই R of O2 রুট ওভার অফ M O2 বাই M H2। এবার এই আরের জায়গায় আমরা কী বসাবো? L/T। তাহলে L কত দূরত্ব অতিক্রম করেছে? x, তাই তো? তাহলে x বাই, এবার টিটা তো একই, মানে দুটো গ্যাসকেই তো একই সঙ্গে ছাড়া হয়েছে দু প্রান্ত থেকে, তাহলে দুজনেই একই সময় ধরে ব্যাপিত হয়েছে, তাহলে সময়টা দুজনের ক্ষেত্রেই সমান, তাই টি লেখাও যা না লেখাও তাই। তবু আমরা প্রথম লাইনে একবার লিখছি। সো দিস ইকুয়াল টু রুট ওভার অফ 32/2, মানে 16 রুট ওভার 16 মানে 4 হয়ে গেল। তাহলে আমরা এটা পেয়ে গেলাম যে, আচ্ছা টিগুলোকে আর লিখছি না, তাহলে এবার এক্স বাই 100 - x দিস ইকুয়াল টু 4 হয়ে গেল। তাহলে x ইকুয়াল টু 400 - 4x, তার মানে এটা 5x হয়ে গেল। 5x আর 400, 5 × 4 = 40, তাহলে 80 হয়ে গেল। ঠিক আছে, তার মানে হাইড্রোজেনটা এই প্রান্ত থেকে 80 সেন্টিমিটার দূরত্বে পৌঁছবে, ততক্ষণে অক্সিজেন এখান থেকে কত সেন্টিমিটার পৌঁছবে? 20 সেন্টিমিটার পৌঁছবে, এবং সেইখানে তরলের বিন্দু তৈরি হবে। তো এইটা হচ্ছে মানে এক্স্যাক্ট মানে ডেটা বেসড কোয়েশ্চেন, ওপরেরটা নর্মাল একটা থিওরিটিক্যাল এমসিকিউ। তাই বলছি যে এইবার এই অ্যামোনিয়া হাইড্রোজেন ক্লোরাইড দিয়েও এরকম এক্স্যাক্ট ডেটাওয়ালা কোয়েশ্চেনও কিন্তু আসতে পারে একই রকম। আচ্ছা, নাম্বার 9 দেখো। একটি ক্লাসরুমে 7টি রো আছে, 7টি রোতে বেঞ্চ আছে। প্রথম রো থেকে একজন ছাত্র লাফিং গ্যাস N2O স্প্রে করলো, প্রথম রো থেকে স্প্রে করলো। আর শেষ রো থেকে আরেকজন ছাত্র 176 আণবিক ভর বিশিষ্ট টিয়ার গ্যাস স্প্রে করলো। ডিরেকশনটা বলেনি এরা, এটা আমাদের একটু বুঝে নিতে হবে। ধরা যাক এটা একটা ক্লাসরুম, এটা ফার্স্ট রো, এটা 7th রো, তাহলে 2nd, 3rd, 4th, 5th, 6th। এখান থেকে টিয়ার গ্যাস স্প্রে করলো এইদিকে, ঠিক আছে, আর এখান থেকে লাফিং গ্যাস স্প্রে করলো এইদিকে। এবার বলছে যে কি বলছে, সামনে থেকে, মানে এটা সামনের দিক, 1 নম্বর রো, সামনে থেকে কত নম্বর রো এর ছাত্ররা একই সাথে হাসবে এবং কাঁদবে। মানে হচ্ছে কি, এখান থেকে লাফিং গ্যাস যদি যায় তাহলে ফার্স্ট রো এর ছেলেরা সবার আগে হাসতে শুরু করবে, আর 6th রো এর ছেলেরা সবার আগে কী হবে, কাঁদতে শুরু করবে। ধরে নিচ্ছি যে ফার্স্ট এবং 7th রোতে কোনো স্টুডেন্ট নেই, ঠিক আছে। এগুলো অবশ্য খুবই আনইম্পর্টেন্ট ব্যাপার। তো কথা হচ্ছে যে আমি ধরে নেব যে ফার্স্ট রো থেকে না, অ্যাকচুয়ালি সামনের দিক থেকে, ঠিক আছে। আমি লিখি যে সামনের দিক থেকে বলেছে, সামনে থেকে, তো সামনের দিক থেকে X-তম রো হচ্ছে সেই রো যেখানে সবাই একসঙ্গে কাঁদবে এবং হাসবে, মানে হচ্ছে দুটো গ্যাসই সেখানে পৌঁছবে। তাহলে যদি এটা সামনের থেকে X-তম রো হয়, তাহলে সামনে থেকে N2O যাচ্ছে, তাহলে N2O ওই X-তম রো পর্যন্ত যা ডিস্টেন্স, Xটাই যদি ডিস্টেন্স ধরি আমি, তাহলে অতটা ট্রাভেল করছে। তাহলে আমরা বলবো যে R of N2O বাই R of টিয়ার গ্যাস, সংকেত দেয়নি, রুট ওভার অফ, এটা 176 বলে দিয়েছে, আর N2O মানে কত, 28 আর 32, তাই তো? হ্যাঁ, 14 × 28, 28, 30, 30, 30, 60, ঠিক আছে। তাহলে এটা যদি X ডিস্টেন্স হয়, এবার X/T সময়টা তো একই, যত সময় এ যদি এটা X-তম হয়, কথার কথা, তাহলে যত সময় এ যাবে X পর্যন্ত তত সময় ও 7 - X পর্যন্ত আসবে। তাহলে X/7 - X ইকুয়াল টু রুট ওভার অফ 176/60, ঠিক করলাম এটা? সরি, ভুল করেছি, এটা 28 আর 32 বলছি আমি, 28 আর 16 তো, সরি, 8 × 6 = 14, 1 44, এটা ঠিক করে নেবে, ভুল বলে দিলাম। তাহলে 4 এর রুট মানে 2 হয়ে যাচ্ছে। তাহলে X ইকুয়াল টু 14 - 2X
তার মানে এদিকে চলে আসলে 3x = 14, তাহলে x = 14/3। এবার দেখো 14/3 মানে 5-এর একটু কম, তা আমরা বলতে পারি যে এক্সটা নিয়ারলি = 5। ঠিক আছে, পরীক্ষা হয়তো আর একটু এক্স্যাক্ট ভ্যালু দেবে এগুলো চেঞ্জ করে, যাতে করে সেটা একদমই x = 5 হয়। তো যাই হোক, তার মানে সামনে থেকে 1 2 3 4 5th, তাহলে এই 5th রোয়ের ছেলে মেয়ে যারা আছে তারা একই সঙ্গে হাসবে এবং কান্নাকাটি করবে। ঠিক আছে, 10এরটা দেখো, একটি গ্যাসের আচ্ছা আমি একটু মুছে নিই এটা। দেখো একটি গ্যাসের CnH2n+2 একটি সূক্ষ্ম ছিদ্রের মধ্য দিয়ে ব্যাপিত হওয়ার হার মানে রেট একই শর্তে, মানে একই ছিদ্র দিয়ে, একই শর্তে একই ছিদ্র দিয়ে, মানে একই প্রেশার এবং টেম্পারেচার H2 গ্যাসের ব্যাপিত হওয়ার হারের 1/6 গুণ। তার মানে R অফ CnH2n+2 ডিভাইডেড বাই R অফ হাইড্রোজেন, এটা হচ্ছে 1/6। ঠিক আছে, হাইড্রোজেন গ্যাসের ব্যাপিত হওয়ার 1/6 গুণ, মানে উপরেরটা 1/6 নিচেরটা 1, তার মানে ব্যাপারটা এরকমই দাঁড়ালো। সো দিস ইকুয়াল টু √ওভার অফ এম অফ হাইড্রোজেন কত, এম অফ, আচ্ছা লিখে দিই একবার, এম অফ CnH2n+2, তাহলে 1/6 ইকুয়াল টু √ওভার অফ হাইড্রোজেন হচ্ছে 2, আর দেখো সি কার্বন হচ্ছে 12, তার মানে 12n হয়ে গেল, আর হাইড্রোজেন হচ্ছে 1 করে, তাহলে 2n+2 হচ্ছে, তাহলে 12n + 2n+2 মানে 14n+2, তাহলে 2 বাই এখানে আমরা লিখব 14n+2, তাহলে যদি দুদিকে স্কোয়ার করে দিই তাহলে 14n+2 হয়ে গেল। তাহলে 14n+2 মানে হচ্ছে 72, তাহলে 14n মানে হচ্ছে 70 হচ্ছে, অসুবিধা কি, n = 5 হয়ে গেল। ঠিক আছে, তাহলে এইবার গ্যাসটার সংকেত ওরা চেয়েছে, তাহলে গ্যাসটার সংকেত কী হবে, তাহলে সি এর জায়গায় লিখবো, এন এর জায়গায় লিখবো 5, আর এইচে 2n+2, 2n মানে 10 + 2 মানে 12, তাহলে এটা হয়ে গেল পেন্টেন। আচ্ছা, এইবার আমরা গ্যাসের ব্যাপনের হার কম্পেয়ার করব যখন গ্যাসের চাপটা স্থির নয়, পরিবর্তিত হয়ে যাচ্ছে। আমরা দেখুন প্রেশার টেম্পারেচার দুটোকেই কনস্ট্যান্ট ধরলাম, এবার প্রেশার কনস্ট্যান্ট যদি না হয় সেক্ষেত্রে আমরা এরকম করব, মানে আমরা জানি যে আর ভ্যারিজ উইথ পি, গ্যাসের ব্যাপনের হার গ্যাসের চাপের সঙ্গে সমানুপাতিক। এটা কেন হচ্ছে, আজকের শুরুতেই আমি যখন একটা এক্সাম্পল দিচ্ছিলাম যে এরকম একটা পিস্টন আছে, ঠিক আছে, একটা বদ্ধ সিলিন্ডার, এখানে একটা ছোট্ট ছিদ্র করা হয়েছে, ঠিক আছে, যে ছিদ্র দিয়ে গ্যাস বাইরে বেরিয়ে যাচ্ছে। এইবার যদি পিস্টনটাকে ঠেলে ভেতরের দিকে ঢোকানো হয়, যদি এরকম একটা জায়গায় নিয়ে চলে আসা হয়, তাহলে আগে পাত্রটার আয়তন ছিল এত বড়, এখন পাত্রের আয়তন যেই কমে গেল, তাহলে এখানে ভেতরে যে গ্যাসগুলো আছে তাদের চাপ বেড়ে গেল। এই অবস্থায় দেখা যায় যে এক্সপেরিমেন্টালি যে রেট অফ ডিফিউশন বা ইফিউশন সেটা বেড়ে গেছে, অর্থাৎ চাপ বাড়লে রেট অফ ইফিউশন বা ডিফিউশন বাড়বে, এটা আমরা জানি। আর আমরা অলরেডি এতক্ষণ ধরে যেটা আলোচনা করছি সেটা হচ্ছে এই জিনিসটা। এবার যদি দুটো গ্যাস ভেতরে থাকে, ঠিক আছে, আমরা চাপ পরিবর্তিত হচ্ছে, এইটা তো কোয়েশ্চেনে সরাসরি এরকম বলা থাকবে না। আমরা কি করে বুঝবো যে একটা কোয়েশ্চেনে যেটা দেওয়া আছে গাণিতিক সমস্যা, সেখানে অঙ্ক, মানে সেই অঙ্কের মধ্যে আর কি আমরা প্রেশারটাকে কনস্ট্যান্ট ধরবো নাকি কনস্ট্যান্ট ধরবো না, সেটা কী করে বুঝবো? তো সেইটা বোঝার জন্য যেটা করতে হবে যে যদি কোয়েশ্চেনে এরকম দেওয়া থাকে যে একটা পাত্রের মধ্যেই কি আছে, গ্যাসের মিক্সচার আছে, দুখানা গ্যাস একসঙ্গে মিশে আছে। এইবার এই গ্যাস দুটোর মোল রেশিও, ধরো NA আর NB, আমি নিচে লিখছি, মোল রেশিও একটার NA একটার NB দেওয়া আছে, অথবা মাস রেশিও WA একটার WB দেওয়া আছে। যদি মোল রেশিও বা মাস রেশিও দেওয়া আছে, এই অবস্থায় যদি বলা হয় যে একটা ছোট ছিদ্র করা হলো, সেখান থেকে দুটো গ্যাসই বাইরে বেরোচ্ছে, এরকম যদি কন্ডিশন থাকে, তাহলে আমরা বুঝবো যে সেখানে প্রেশারটা কনস্ট্যান্ট নেই। এতক্ষণ আমরা যে অঙ্কগুলো করলাম, তোমাদের মনে হতেই পারে যে এতক্ষণ তো আমরা এইগুলো করলাম না। এতক্ষণ যেটা আমরা করলাম যে একটা গ্যাস আছে A, সেটা একটা সার্টেন সময়ে লাগছে তার বাইরে বেরোতে, একটা সার্টেন অ্যামাউন্ট, আর একটা গ্যাস B, তারও
একটা নির্দিষ্ট পরিমাণ একটা নির্দিষ্ট সময়ে ব্যাপিত হচ্ছে। এবার সেই যে দুটো গ্যাস তারা কিন্তু আলাদা আলাদা পাত্রে আছে, রাইট? যখনই তারা একটা পাত্রের মধ্যে চলে এলো, মিক্সচার অবস্থায় রয়ে গেল, এই অবস্থায় যদি মোল রেশিও দেওয়া থাকে, মাস রেশিও দেওয়া থাকে, তখন আমরা প্রেশার ভেরিয়েবল বা প্রেশার পাল্টাচ্ছে এটা ভেবে নেব। ঠিক আছে, আরেকটু ক্লিয়ার হবে, আমি একটু এগোই তাহলে। এখন দুটো গ্যাস আছে, ইনিশিয়ালি যদি গ্যাসের এনএ মোল বা এনবি মোল থাকে তাহলে সেই অনুপাতে তাদের প্রেশার থাকবে। এবার যেহেতু একটা টেম্পারেচার কনস্ট্যান্ট, ভলিউম কনস্ট্যান্ট, তাহলে আমরা তো এরকমটা পড়েছি অলরেডি আগের ক্লাসে, যে রেশিও অফ প্রেশার ইকুয়াল টু রেশিও অফ মোল, এটা আমরা জানি অলরেডি। এবার দুটো গ্যাসের প্রেশার, একটার পিএ একটার পিবি বা একটার P1 একটার P2 যদি এরকম হয়, তাহলে আমাদের এই ফর্মুলাটা কোথায় গিয়ে দাঁড়াবে, যে R1/R2 ইকুয়াল টু P1/P2 ইন্টু রুট ওভার অফ M2/M1। তা এই রুট ওভার, এটা ছিলই আগে, শুধু প্রেশারের ফ্যাক্টরটা এসে সামনে চলে এলো, যেহেতু সমানুপাতিক তাই R1 উপরে P1 উপরে, আর মোলার মাসের সঙ্গে ব্যস্তানুপাতিক তাই R1 উপরে আর রুটের ভেতরে M2 উপরে। ঠিক আছে, এই হচ্ছে ফর্মুলা। এইবার যেটা বলছিলাম যে প্রেশারের রেশিও আর মোল রেশিও সেম হবে। সুতরাং এই যে ফর্মুলাটা আমরা পেলাম, এই ফর্মুলা থেকে আমরা অ্যাকচুয়ালি দুটো আরও ফর্ম ডিরাইভ করতে চলেছি এই মুহূর্তে, যেগুলো খুব ইম্পর্ট্যান্ট। তার মধ্যে একটা হচ্ছে এরকম, যে R1/R2 দিস ইকুয়াল টু N1/N2। ঠিক আছে, মোল সংখ্যার অনুপাত, প্রেশারের অনুপাত মানে মোল সংখ্যার অনুপাত। কখন? যখন ভি আর টি কনস্ট্যান্ট। তো এই অবস্থায় ইকুয়েশনটা হয়ে যাবে এরকম, এবং এইটা আমাদের একটা খুব সুন্দর ওয়ার্কিং ফর্মুলা, এটা আমাদের কাজে লাগবে, আমরা এই ফর্মুলা দিয়ে অঙ্ক করব। এবার এই পার্টিকুলার ফর্মুলাটাকে আমি আরেকটু এক লাইন দু লাইন বাড়িয়ে একটা এমন ফর্মে নিয়ে যাব যেখান থেকে আমাদের অঙ্কগুলো করতে আরেকটু সুবিধা হবে। কীরকম দেখো, এই যে R1/R2 এটা হচ্ছে যে গ্যাসটা বাইরে বেরিয়ে চলে যাচ্ছে। ঠিক আছে, এই যে N1/N2 এটা কিন্তু অ্যাকচুয়ালি এই যে এখানে আমি NA/NB বলছিলাম সেটা, মানে ইনিশিয়ালি যতটা ভেতরে রয়েছে আর কি, এই ছিদ্র থেকে গ্যাস বেরিয়ে যাওয়ার আগে যতটা রয়েছে সেইটা, বা আমরা এরকম বলতে পারি যে পাত্রের ভেতরের যে গ্যাসগুলো আছে তাদের মোল সংখ্যা। ঠিক আছে, ইনসাইড দ্য কন্টেইনার। আর এই যে এখানে R1/R2 লিখছি, এই গ্যাসের বেরিয়ে যাওয়ার, বাইরে বেরিয়ে যাওয়ার যে রেট, সেটাকে তো আমরা বিভিন্নভাবে প্রকাশ করি, মোল সংখ্যার অনুপাতেও প্রকাশ করতে পারি, আয়তনের অনুপাতেও প্রকাশ করতে পারি। তা আমরা এই R1/R2 জায়গায় যদি আমরা এরকম লিখি, দেখো খুব ভালো করে লক্ষ্য করো, ধরা যাক একটা নির্দিষ্ট সময়ে পর্যন্ত 5 মিনিট হোক 10 মিনিট হোক এ আর বি গ্যাস বাইরে বেরিয়েছে, তাহলে টাইমটা ওদের ক্ষেত্রে তো সেম। তাহলে আমি যদি এই R1-এর বদলে যদি আমি লিখি যে N1/T আর যদি লিখি N2/T, আমি বলছি টাইমটা দুটো গ্যাসের ক্ষেত্রেই সমান, সুতরাং টিটাকে আমরা লিখছি না এখানে, জাস্ট এটা আমি বোঝানোর জন্য, বলার জন্য এটা করলাম। এবার আমি যেটা করছি অ্যাকচুয়ালি, যেটা আমি করতে চাইছি এখানে, সেটা হচ্ছে N1 আর N2 না বলে এগুলোকে N1- আর N2- বলছি। কেন? এই আর মানে রেট অফ ইফিউশন, মানে যে গ্যাসটা ইফিউজ আউট হয়ে গেছে, বাইরে চলে গেছে, তো বাইরে বেরিয়ে যাওয়া মোল সংখ্যা। ঠিক আছে, এটা ভেতরে যত মোল ছিল, গ্যাস নম্বর 1 এবং গ্যাস নম্বর 2 এ বি বলতে পারি, আমরা 1-2 লিখেছি, আর এটাও যতটা বাইরে বেরিয়ে গেছে সেইটা, বাইরে বেরিয়ে যাওয়ার পরের অবস্থা এটা, তাহলে আমরা এখানে লিখবো যে আউটসাইড। ঠিক আছে, সো দিস ইকুয়াল টু N1/N2 ইনসাইড, এটা ভেতরে, ঠিক আছে, ইন্টু M2/M1। আমি বলছি এই ফর্মুলাটা হচ্ছে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট ফর্মুলা। কোন ক্ষেত্রে? যখন প্রেশার কনস্ট্যান্ট নয়, যখন প্রেশার ভেরিয়েবল। জেনারেলি অঙ্কগুলো একটা সার্টেন টাইপেরই হয়। অঙ্কগুলোতে এরকম বলা থাকে যে একটা এরকম পাত্র আছে, তার মধ্যে এ আর বি গ্যাস নেওয়া হয়েছে, তাদের মোল সংখ্যার অনুপাত হচ্ছে এত, 2:1, 5:2 মোল সংখ্যার অনুপাত বা ভরের অনুপাত দিয়ে দিয়েছে। এইবার বলছে যে একটা সময় পরে গ্যাস যখন বেরিয়ে গেল পাত্রের বাইরে,
তো পাত্রের বাইরে বেরিয়ে যাওয়া সেই গ্যাসগুলোর কম্পোজিশন কী অনুপাতে তারা বাইরে বেরোচ্ছে, অর্থাৎ বাইরে বেরিয়ে যাওয়া গ্যাসটার কম্পোজিশন চাইছে ওরা। তো সেক্ষেত্রে সেটা হচ্ছে N1-N2-, সেটা হচ্ছে তাদের কম্পোজিশনের রেশিও। এবার এখানে আরও একটা জিনিস যেটা বলার, সেটা হচ্ছে যে এই যে আমি বললাম যে মোল রেশিও বা মাস রেশিও দেওয়া থাকবে। যদি মাস রেশিও দেওয়া থাকে তখন N1/N2 জায়গায় আমরা কী লিখব, জাস্ট Nকে যদি আমরা W/M হিসাবে প্রকাশ করি যা হবে তাই, অর্থাৎ এখানে আমরা লিখব W1 আর নিচে W2, আর W2-র সঙ্গে নিচে M1, যেহেতু M নিচে আছে তাহলে এটা N1 হলে M1 নিচে আর M2 ওপরে চলে যাবে, সিম্পল। তো সেইটাকে আমি এইখান থেকে লিখে বা এখান থেকে আর একটা ফর্ম এরকম লিখে দিতে পারি আমি, যে R1/R2 ইকুয়াল টু এই N1-এর জায়গায় লিখলাম W1/M1, আর এটা M2, এটা W2, ঠিক আছে। এটা ইন্টু M2/M1 রুটের ভেতরে। আমি বলছি যদি মাস রেশিও দেওয়া থাকে, যদি ভরের অনুপাত দেওয়া থাকে, তাহলে এই ফর্মুলা, এইটা মনে রাখলেও হবে, এখান থেকে এটা বের করে নেওয়া যাবে, এখান থেকে এটা বের করে নেওয়া যাবে। তাহলে এইবার এই সংক্রান্ত দু একটা অঙ্ক আমরা দেখে নিই। তো দেখো দুটো অঙ্ক আছে, অঙ্কগুলোর ল্যাঙ্গুয়েজ এরকম থাকবে যে এত মোল অনুপাতে রাখা দুটো গ্যাস, তার একটা মিক্সচার পাত্র থেকে ছিদ্র ব্যাপিত হয়, ছিদ্র ব্যাপনে বেরিয়ে যাওয়া প্রাথমিক গ্যাস মিশ্রণের সংযুতি বা কম্পোজিশন নির্ণয় করো। মানে একটাই পাত্রের মধ্যে দুটো গ্যাস রয়েছে মিক্সড অবস্থায়, এইবার যখন ছিদ্র ব্যাপিত হচ্ছে তখন দুটো গ্যাসই একসঙ্গে বাইরে বেরোচ্ছে, কিন্তু দুটো গ্যাসের যেহেতু মোলার মাস আলাদা, তাই দুটো গ্যাসের বাইরে বেরিয়ে যাওয়ার রেট আলাদা। সুতরাং বাইরে যখন বেরিয়ে আসছে কোনো একটা গ্যাসের মোলার মাস যত কম, সেই গ্যাস তত বেশি পরিমাণে বাইরে বেরোচ্ছে, তাহলে বাইরে বেরিয়ে যাওয়ার পরে সেই গ্যাসের কী বলবো, সেই গ্যাসের অনুপাত বেশি হবে তত। তো সেই বাইরে বেরিয়ে আসার পরে গ্যাস মিশ্রণের অনুপাতটা বের করতে বলেছে। এবার এখানে কোথাও কিন্তু বলা নেই যে চাপ ধ্রুবক আছে বা কিছু, বা চাপ ধ্রুবক নেই। তা এই রকম থাকলেই আমাদেরকে বুঝে নিতে হবে যে চাপ এখানে পরিবর্তিত হচ্ছে, অর্থাৎ আমাদের R1/R2 ইকুয়াল টু P1/P2 ইন্টু √M2/M1 এই ফর্মুলা বসাতে হবে। এবং যদি এই কোয়েশ্চেনে এরকম লেখাও থাকে কোথাও, যে ধরো এরকম লেখা থাকতে পারে যে 2 ATM চাপে এরকম পাত্রে রাখা গ্যাস মিশ্রণ আছে, মানে গ্যাস মিশ্রণের চাপটা হচ্ছে 2 ATM, এবার সেখানে মোল অনুপাত হচ্ছে 2:1। আমি বলছি এই 2:1 4:1-এর সঙ্গে যদি কোথাও একটা থাকতো যে এই পাত্রে রাখা গ্যাসের মোট চাপ হচ্ছে এত, এটা বলাও থাকতে পারে। এবার চাপের মান একটা নির্দিষ্ট মান বলে দিয়েছে মানে চাপ স্থির তা কিন্তু নয়। এবার যখন একসঙ্গে দুটো গ্যাস আছে, দুটো গ্যাস যখন একসঙ্গে বাইরে বেরোচ্ছে, ইফিউজ আউট হচ্ছে, তখন গ্যাসের মোল সংখ্যা কমছে। গ্যাসের মোল সংখ্যা বাইরে বেরোচ্ছে মানে ভেতরে অবস্থিত গ্যাসের মোল সংখ্যা বা মোলের যে অনুপাত সেটা পাল্টাচ্ছে, আর মোলের অনুপাত পাল্টাচ্ছে মানে তাদের আংশিক চাপের অনুপাত পাল্টাবে, সুতরাং মোট চাপ পাল্টাবে, অর্থাৎ চাপ ধ্রুবক নয়। আমি বলতে চাইছি যদি এই কোশ্চেনে চাপের ভ্যালু দেওয়াও থাকে একটা, যে এত চাপে এই গ্যাস মিক্সচার রাখা আছে, তাহলেও চাপ এখানে ধ্রুবক নয়, সেটা কিন্তু কনসেপশনটা ক্লিয়ার রাখতে হবে। তাহলে এইবার আমরা এই জাস্ট ফর্মুলাটা ব্যবহার করব। এটা তো ব্যবহার করব না, আমরা কোনটা ব্যবহার করব, মডিফাইড যে ফর্মটা, সেটা হচ্ছে N1/N2, মানে ড্যাশ আর কি, ড্যাশ মানে সেটা আউটসাইড, এইটাই বের করতে হবে। সো দিস ইকুয়াল টু N1/N2 ইনসাইড ইন্টু √M2/M1, এই ফর্মুলা আমরা ব্যবহার করব। তাহলে এইটা আমাদেরকে বের করতে হবে। সো দিস ইকুয়াল টু ইনসাইড কত মোল, আচ্ছা প্রথমটা করি আগে, H2 আর O2 হচ্ছে 2:1, তাহলে 2:1, তাহলে H2-র মোল ওপরে আছে যখন, তাহলে H2-র মোলার মাস নিচে থাকবে আর অক্সিজেনের ওপরে থাকলো, তাহলে এটা 16 মানে 4 হয়ে গেল, 4 দুগুণে 8 হয়ে গেল। তাহলে নাম্বার অফ এন্ডাস, আচ্ছা আমরা এখানে 1-2 কেন লিখলাম, আমরা এখানে H2 আর O2ই তো লিখতে পারতাম, তাহলে তো বিষয়টা একটু ভালো হতো, ঠিক না? আচ্ছা এটা O2, এটা H2, তাহলে N1- of H2 আর সরি N-H2 N-O2 ইকুয়াল টু 8:1, তাহলে এই হয়ে গেল আমাদের
ফাইনাল আনসার। সিম্পল, অঙ্ক একবারে ছোট, মুখে মুখে উত্তর হয়ে যাবে, কিন্তু বিষয়টা বুঝতে পারা নিয়েই হচ্ছে সমস্যা। পরেরটা আবার একই 4:1 অনুপাতে নিয়েছে। আমি পরেরটার আনসার 10 নম্বরেরটার আনসার আমি 12 নম্বরের আনসারটা আমি এখানে করছি। তো কী বের করতে হবে দেখো, 4:1 মোল অনুপাতে নিয়েছে। এবার বলছে যে পাত্রের দেওয়াল থেকে ছিদ্রভাবিত হওয়া গ্যাস মিশ্রণের সংযুতি ভরের অনুপাত। ঠিক আছে, সংযুতি মানে আমাদের যেহেতু মোল রেশিও দিয়েছে, আমরা আনসারটাও মোল রেশিওতেই বের করেছি, যেহেতু কিছু বলেনি তাই। কিন্তু এখানে মোলের বদলে বলছে ভরের অনুপাত বের করো। আমরা আগে মোলের অনুপাত বের করে নিই, যে এন ড্যাশ মিথেনের কী দিয়েছে, হিলিয়াম, তাহলে এন ড্যাশ হিলিয়াম, সো দিস ইকুয়াল টু কত হচ্ছে, মিথেন আর হিলিয়াম 4:1 দিয়েছে এখানে। আমি আর ফর্মুলা লিখছি না, 4:1। আর তাহলে হিলিয়ামের মোলার মাস 4 উপরে যাবে, আর মিথেনের 12 আর 4 16 নিচে আসলো। তাহলে এটা 1/4, তার মানে বাইরে গেলে 1/2, 1/2 আর এখানে 4, তাহলে 2 হয়ে গেল। ঠিক আছে, একটু মুছে নিই। তাহলে এন ড্যাশ মিথেন বাই এন ড্যাশ হিলিয়াম হচ্ছে 2:1। এইবার এর জায়গায় আমার কী করতে হবে, ভরের অনুপাত। তাহলে ডাব্লু মিথেন বাই মোলার মাস অফ মিথেন মানে কত, 16, আর এখানে ডাব্লু হিলিয়াম আর মোলার মাস হচ্ছে 4, সো দিস ইকুয়াল টু 2/1। এখানে 4 হলো, তাহলে ডাব্লু মিথেন ইস টু ডাব্লু হিলিয়াম কত হচ্ছে, এই 4টা ওইদিকে গেলে কত হয়ে যাবে, 8, তাই তো, 8:1। তাহলে এই হয়ে গেল আমাদের ফাইনাল আনসার, যে বাইরে বেরিয়ে আসা গ্যাসগুলোর আগেরটায় মোল রেশিও বের করেছি, এখানে মাস রেশিও বের করলাম। তাহলে গ্রাহামের গ্যাস ব্যাপন সূত্র সংক্রান্ত যাবতীয় থিওরিটিক্যাল এবং নিউমেরিক্যাল প্রবলেম এখানে শেষ করলাম। তোমাদের স্টাডি মেটেরিয়ালস বা বইতে যা যা প্রবলেম আছে সেইগুলো আরও সলভ করো, তাহলে বিষয়গুলো আরও পরিষ্কার হবে, আরও বেশি প্র্যাকটিস হবে। তাহলে আজকের ভিডিওতে আমি তোমাদেরকে আশা করা যায় বোঝাতে পেরেছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দাও, আর শেয়ার করো বন্ধুদের সাথে, কারণ তোমরা যত বেশি শেয়ার করবে তত আমার ভিডিও আরও বেশি স্টুডেন্টসদের কাছে পৌঁছবে। আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে গ্যাসের গতিতত্ত্ব নিয়ে। ততক্ষণ টাটা।